নিজের রুমে বসে আছি, ভাবছি সকালের কথা। কিছুক্ষণ আগেও আমি সিঙ্গেল ছিলাম, আর এখন বিবাহিত। কারো ব্যক্তিগত মানুষ, তার বিয়ে করাবো। বউ শব্দটা উচ্চারণ করতেই মনে আলাদা এক প্রশান্তি বয়ে গেল। অদ্ভুত ভালো লাগা কাজ করছে, লজ্জায় ঘিরে ধরেছে। এরপরে আদ্র ভাইয়ের দিকে তাকালে যে লজ্জা লাগবে, ওনার সাথে কথা বলবো কিভাবে? মাথায় এলো সকালের ঘটনা। আদ্র ভাই কিছু বলতে চাইলেন কিন্তু পারছে না, সেটা ওনার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। হাত মুচড়ি করছে, অস্বস্তিতে হাঁসফাঁস করছে, মনে মনে এক প্রকার নিজের সাথে নিজেই যুদ্ধ করছে। অবশেষে মুখ খুলো, তোকে কিছু বলার ছিল। সেটা বলতে এতক্ষণ লাগলো? এত ভাবনা চিন্তা করার কি আছে? নিশ্চিন্তে বলে ফেলো। অধীর আগ্রহ নিয়ে বসে আছি কথা শোনার জন্য। আদ্র ভাই বলতেই তোতলাচ্ছে। ঘাবড়ে গিয়ে ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এই শীতেও বেচারা ঘামছে, বারবার শুকনো ঢোক গিলছে। এত কিসের টেনশন তার? সামান্য একটা কথা বলতে এত দ্বিধাবোধ? কই, এর আগে তো কখনো এমন হয়নি। এসে টুপ করে বলে চলে গিয়েছে, কিন্তু আজ এত অস্বাভাবিক আচরণ কেন? কি হলো আদ্র ভাই? বলো, কি বলবে? এর মাঝে রুমে প্রবেশ করলো ফুপি। দরজা দিয়ে ঢুকতে গিয়ে বলল, ওর দ্বারা হবে না, আমি বলছি তোকে। ফুপি এসে আমার পাশে বসলো, মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছিস সোনা? আলহামদুলিল্লাহ, ভালো। কি কথা বলবে বলো ফুপি। আমার সারা মুখে হাত বুলিয়ে দিল, গালে আলতো করে হাত রেখে আদুরি কণ্ঠে শুধালো, আমার ছেলে বউ হবি রোদ সোনা? ফুপির মুখে কথাটা শুনে টাসকি খেয়ে বসে রইলাম। ফুপি এসব কি বলছে? মাথা ঠিক আছে তো? আমি আর আদ্র ভাই কেমনে কি? আদ্র ভাইকে কাজিন আর ফ্রেন্ড ছাড়া কখনোই অন্য নজরে দেখিনি, সেখানে তাকে বিয়ে কিভাবে সম্ভব? জানিস, আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল তোকে আমার ছেলে বউ করব। তোর মতো মিষ্টি একটা মেয়েকে বৌমা হিসেবে আমার ঘরে তুলব। তুই আমার বৌমা, কম মেয়ে বেশি থাকবি। আমার বাড়ি জুড়ে তুই ছোটাছুটি করে বেড়াবি, তো সবসময় আমার কাছে থাকবি। সেই মতে অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম তুই বড় হলে ভাইজানকে বলবো, কিন্তু তার আগে তোর কত কিছু ঘটে গেল। যখন ইভানের সাথে তোর বিয়ের কথা হলো, আমার মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। আমি তোকে আমার মেয়ে হিসেবে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। ইভান বিয়ে করে আনার মনে মনে এক প্রকার খুশি হয়েছিলাম আমি। তবে তোকে এই রূপে দেখে সহ্য করতে পারিনি। তোর কষ্ট সহ্য হচ্ছিল না আমার। আমি তোকে আমার বাড়ি নিয়ে যেতে চাই। তোকে আদ্র যত্ন রাখবে, আলগে রাখবে। তোর এই হাল আমার পরিবারের কারো সহ্য হচ্ছে না। আমি চাই তুই আগের মতো হয়ে যা, হাসি খুশি থাক, পুরো বাড়ি মাতিয়ে রাখ। আমার ছেলেটা তোর চিন্তায় চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। তুই করবি আমার ছেলেকে বিয়ে, হবি আমার বউ। ফুপ্পি থামলো। আমি নিশ্চুপ হয়ে বসে আছি। আদ্র ভাই মাথা নিচু করে বসে বসে নখ কামড়ে যাচ্ছে। বজ্জাত লোক এই ছিল ওনার মনে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ফুপিকে মুখের ওপর নাও করতে পারছি না, আর হাও না। এবার ধোকা খেয়ে এমন আর এসবে জড়াতে চাই না। পুরোপুরিভাবে পড়াশোনা মনোযোগী হতে চাই। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে। ফুপির দিকে তাকিয়ে দেখলাম অনেক আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, কিছু বল। বিশ্বাস কর, আদ্র তোকে সবসময় আলগে রাখবে, কখনো ছেড়ে যাবে না তোকে। কিছু তো বল সোনা। মিহি কণ্ঠে শুধালাম। আব্বু আম্মু যা বলবে তাই। আমি প্রথমে বড় ভাইজান আর তোর আব্বুকে জানিয়েছি। তারা বলেছে তুই যে সিদ্ধান্ত নিবি সেটাই হবে। তোর সিদ্ধান্তে আমরা মেনে নিব। মাথায় কিছু আসছে না, কি বলা উচিত। আব্বু আর বড় আব্বু তো আমায় ফাঁসিয়ে দিল। ভাবনায় পড়ে গেলাম, মাথা যত সব এলোমেলো ভাবনা। মিনমিনে স্বরে বললাম, আমার সময় প্রয়োজন, ভেবে পরে জানাচ্ছি। ফুপি এগিয়ে এসে কপালে চুমু দিল, মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, নিজের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস। তোর সকল সিদ্ধান্তেই আমরা খুশি। এমন ভাবিস না যে আমরা তোর উপর কিছু চাপিয়ে দিচ্ছি। আমি গেলাম, নিজে খেয়াল রাখিস সোনা। ফুপি চলে গেল। আদ্র ভাই এখনও সে মাথা নিচু করে বসে আছে। এই লোকের আবার আজকে কি হয়েছে? এমন সময় বকবক করতে করতে মাথা খারাপ করে দেয়, আর আজ মুখে কুলু এঁটে বসে আছে। ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিই। তোমার কিছু বলার আছে? আমার কথা শুনে আদ্র ভাই মুখ তুলে তাকালেন। ওনার চাউনি ভীতু, ভাবভঙ্গি আড়ষ্ট, জবুথবু হয়ে বসে আছে। আচমকা এগিয়ে এসে আমার দুহাতে ওনার হাতে
মুঠোয় নিলেন। এতবার বলা শুরু করলেন, আমায় বিয়ে করবি রৌদ্রময়ী, সারা জীবন এই বুকে আলগে রাখবো তোকে, এক ফোঁটা কষ্ট পেতে দিব না তোকে, আমার রাজ্যের রানী বানিয়ে রাখবো। তোর এই বদল আমার পীড়া দিচ্ছে, তোকে এই রূপে আমি মেনে নিতে পারছি না, কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, তোকে এই রূপে সহ্য করতে পারছি না। হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তোর কষ্ট আমিও ভাগ করে নিতে চাই। ভেঙে পড়া রোদকে নতুন করে আমার রৌদ্রময় রূপে গড়ে নিতে চাই। আমাকে দিবি সেই সুযোগ? একবার তোকে হারাতে যেয়ে ফিরে পেয়েছি, এবার আর হারাতে চাই না, তোকে আলগে রাখতে চাই সারা জীবন। আমায় দিব্যি সেই অনুমতি, সারা জীবনের জন্য আমার হাতে রাখবি হাত, আমার হবি রৌদ্রময়ী। বিশ্বাস কর, যতদিন বেঁচে থাকবো কখনো তোকে ছেড়ে যাব না, ছায়ার মতো তোর পাশে থেকে যাব, হবি আমার। আদ্র ভাইয়ের কথা শুনতে শুনতে আমি যেন ঘোরের মাঝে চলে গিয়েছি। মানুষটা আকুল কণ্ঠে বলা কথাগুলো ফেলে দিতে পারছি না। চোখ রাখলাম ওনার চোখে। আদ্র ভাইয়ের চোখ এক আকাশ সম আকাঙ্ক্ষা, পানি টলমল করছে, করুণ চোখে তাকিয়ে আছে। চোখের চাউনি বলে দিচ্ছে ওনার মনের অবস্থা। মানুষটা ভালো নেই, কিছু হারানোর ভয় জুবুথুবু হয়ে আছে। আমার কি হলো জানি না, মাথা নেড়ে সায় জানিয়ে দিলাম। আদ্র ভাই হুট করে জড়িয়ে ধরলো আমার মাথা, উষ্ট শুয়ে দিয়ে বলো, ধন্যবাদ রৌদ্রময়ী, অনেক অনেক ধন্যবাদ তোকে। তার উন্মাদনা শেষ নেই, চোখে মুখে খুশির ঝলক উষ্ট্রে পড়ছে, খুশিতে চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি সেটা পাত্তা দিল না, চোখ বুজে হাসতে হাসতে চলে গেল। আমি বেয়াক্কালের মতো বসে আছি। মিনিট ব্যবধানে এত কিছু ঘটে গেল ভাবতে পারছি না, মনে সব কল্পনা। শুরু হলো বাড়িতে আনন্দ উল্লাস, আম্মুরা লেগে পড়লো রান্নায়, আব্বুরা অফিসে চলে গিয়েছে ততক্ষণে, তাদের ফোন করে জানাতে সবাই চলে এসেছে। বড় আব্বু বলেছিল আগামী শুক্রবার আকদের কথা, কিন্তু আদ্র ভাই শুনল তো, উনি আজকের মধ্যে আকদ করতে চান। উনি আমায় আর এই রূপে দেখতে পাচ্ছে না। ওনার পাগলামোর কাছে সবাইকে হার মানাতে হলো। সিদ্ধান্ত নেওয়া হলো দুপুরে খাওয়ার পর আমাদের আকদ হবে, সেই মতে কাজীকে আসতে বলা হলো। সব কিছু অনেক তাড়াতাড়ি ঘটে গেল। ঈশিতা আপু, ইভান, রোশনি মিলে দুপুরের খাবার নিয়ে এলো। ওদের যত খোঁচানো কথাবার্তা, ঈশি আপু চোখ ছোট ছোট করে বলল, কিরে কাহিনী কবে থেকে চলছে? দুজন চুপি চুপি আমাদের নাকের ডগা দিয়ে প্রেম করে গেলি আর আমরা বুঝতে পারলাম না? তোরা যেমনটা ভেবেছ তেমনটা না। ইভা বলল, তুই আমাদের সাথে এমনটা করতে পারলি? আমাদের বলল কি আমরা মানা করতাম? রোশনি বলল, আমাদের বললে আমরা তো তোমাদের হেল্প করতে পারতাম, তাই না? তুমি এটা ঠিক করলে না। আপু আমি পড়েছি জ্বালায়, ওদের কিভাবে বুঝাই আমাদের মাঝে তেমন কিছু নেই যেটা ওরা ভাবছে। নিজের হয়ে সাপাই গিয়ে বললাম, বিশ্বাস করো আমাদের মাঝে এমন কিছু ছিল না যা তোমরা ভাবছো। ঈশিতাপু বলল, কিছু না থাকলেও আদ্র ভাই তো এত পাগল হয়ে বিয়ের জন্য? আমাদের ভদ্র ভোলা ভালা ভাই বেলাজের মতো বড় আব্বুর মুখে বলছে আকদ আজই হবে। কিছু তো অবশ্য আছে, সত্যি করে বল, আমার মান সম্মান শেষ। এই লোক শুরু করেছে কি? উনি কি মান সম্মান ডুবানোর প্রতিযোগিতায় নেমেছে? বড় আব্বু এখন কি ভাববে? রাগে ফোঁস করছি, ইচ্ছে করছে আদ্র ভাইকে হাতের কাছে পেলে ইচ্ছে মতো ধোলাই দিতাম। বেশরম লোক। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আদ্র ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। ভাই ভাই না তো কি বলবো, একটু পর ভাই থেকে জামাই হয়ে যাবে, যখন হবে তখন দেখা যাবে। এখন তোমরা একটু চুপ করবে প্লিজ? ইভা দেখ, আমাদের রোদ শোনা লজ্জা পাচ্ছে, লজ্জা লাল হয়ে যাচ্ছে। তোরাও না বেচারিকে লজ্জা দিচ্ছিস, লজ্জা কম হয়ে গেছে? দিবি যেহেতু তাহলে একটু বেশি বেশি করে দে। ঈশিতাপু বল, যাও, তোমাদের সাথে আমার কথা নেই। তোমরা আমার লেগ ফুল করছো। ঈশিতা আপু, রোশনি, ইভা একসাথে হেসে দিল। ওদের মাঝে আমিও হেসে দিলাম। ঈশিতা আপু হাসতে হাসতে বলো, আমরা তো মজা করছিলাম জানি। সবাই মিলে হাসি মজা দুপুরে খাওয়া হলো। ঈশিতা আপু দুঃখী দুঃখী মুখ করে বলো, বড় বোনে রেখে বিয়ে করে ফেলছিস? বিয়ে কোথা করছিস? শুধু আকদ হবে। যাই হোক, করছিস তো, তুইও করে নে। তোমায় আটকে রেখেছে কে? আব্বু শুনলে ঠ্যাং ভেঙে রেখে দেবে। আরে থুক্কো। আমাদের হাসি তামাশার মাঝে রুমে প্রবেশ করলো প্রীতম ভাবি, হাতে কিছু জিনিসগুলো টেবিলের ওপর রেখে বিছানার পাশে দাঁড়ালো। এখন
কি অবস্থা রোদ? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আম্মু বলেছে তোমার ড্রেস চেঞ্জ করে নিতে, নিজে কাজী সাহেব বসে আছে, একটু পরে তোমার রুমে আসবে। অসুস্থ শরীরে তুমি তো নিচে যেতে পারবে না, তাই এখানে তোমাদের আকত হবে। ঈশিতা আপু বলে, আমরা তিনজনে মিলে রোদকে রেডি করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। ভাবি চলে গেল, ড্রেস চেঞ্জ করে সাদে রঙা গাউন পরলাম। ঈশিতা আপু চুলগুলো খুব করে মাথায় লাল রঙের ওড়নাটা দিয়ে ঘোমটা টাইপ দিয়ে বলল, মুখে সামান্য পাউডার আর লিপস্টিক, হাতে লাল চুড়ি, ব্যাস এই আমার সাজ। একটু পরেই রুমে বড় আব্বু, আব্বু, ফুফা, শুভ ভাই, রুদ্র ভাই, আব্বু, বড় আব্বু, ফুফি, আরও ভাবি, অদ্র ভাই সবাই এলো। রুম মানুষে ভরে উঠেছে। আদ্র ভাই সোফায় বসেছে, আমার এক পাশে ঈশিতা আপুর আরেক পাশে খালি। কাজী সাহেব চেয়ারে বসে বিবি পড়াচ্ছে, আমি মাথা নিচু করে বসে আছি। ঘর ভর্তি মানুষ, আমার কবুল বলতে গুটিয়ে গেলাম। মনের মাঝে ঝড় বইছে, গলা শুকিয়ে আসছে, মাথা কেমন চক্কর দিচ্ছে, অদ্ভুত সব অনুভূতি হচ্ছে। শুভ ভাই আমার অবস্থা বুঝলো, পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে সাহস দিল, ধীর কণ্ঠে বলে দে পাখি। শুভ ভাইয়ের আশ্বাস পেয়ে অবশেষে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে দিলাম। দুজন বাধা পড়ে গেলাম পবিত্র এক অটুট বন্ধনে। রাতের আকাশ তারা ভরা, মেঘেদের আড়াল থেকে এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে, মনে হচ্ছে লুকোচুরি খেলা হচ্ছে। মৃদুমন্দ বাতাস বইছে, হাওয়ার ঝাপটা গোছালো চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, উড়ছে আপন তালে, আপন ছন্দে। আরও ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছিস? রুমে বসে থেকে বিরক্ত হয়ে গিয়েছিস এতক্ষণে? সারাদিন বিছানা থাকতে কার ভালো লাগে? একা একা রুমে বসে থেকে বোর লাগছে। আদ্র ভাই কিছুক্ষণ আগে এখানে বসিয়ে দিয়ে গেছে। কড়া কণ্ঠের শ্বাসে পিছনে একা একা না উঠতে, উনি এসে রুমে নিয়ে আসবে। বসে বসে ভাবছি বিকেলের কথা, সবাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, ফুপির মুখ থেকে হাসি যেন সরছেই না। হাসিতে জল জল করছে ফুফির মুখখানা। আব্বু, বড় আব্বু, ফুফা এরা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছে, সবার মুখে লেগে আছে মিষ্টির হাসি। হঠাৎ চোখ পড়ল দরজার কাছে দাঁড়ানো ইভান ভাইয়ের দিকে। মানুষটা দরজা হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার মুখে না আছে হাসি, না আছে কোনো অনুভূতি, একদম অনুভূতিহীনের মতো কেমন বিশদ চোখে চেয়ে আছে, চোখের পলক অবধি পড়ছে না। আচ্ছা, ইভান ভাই কি কষ্ট পাচ্ছে আমার আর আদ্র ভাইয়ের আকত দেখে? ইভান ভাই এক মনে তাকিয়ে আছে আমার দিকে, নিষ্পলক চাউনি যাকে বলে। তার এই চাউনির মানে আমি বুঝতে পারছি না। এভাবে তাকিয়ে থাকার মানে কি? এমন তো নয় তিনি আমায় ভালোবাসতেন বা পছন্দ করতেন যে আমার বিয়ে হয়ে গেলে তিনি কেঁদে ভাসাবেন। তিনি নিজেও তো বিয়ে করেছেন, উল্টো আমার আশা দিয়ে তিনি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছেন। কিন্তু আমি তো এমন কিছু করিনি। তাহলে? ইভান ভাই এক পা ও নড়ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। এমন সময় আমার দিকে তাকালো আদ্র ভাই। আমার দরজার দিকে তাকাতে দেখে নিজেকে সেদিকে তাকালো, তাকে বুড়ো কুচকে নিল। এরই মাঝে ঈশিতাবু বলে উঠল, ইভান ভাই দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। আদ্র ভাই আর রোদের আকতের মিষ্টি মুখ করে যাও। ইভান ভাই ভরাট কণ্ঠে বলো, তোরা খা, আমার ইচ্ছে করছে না। বড় আব্বু খোঁচা দিয়ে বলো, ও খাবে না, ওকে সেদে লাভ নেই। ও ভেবেছে ও বিয়ে না করলেও আমাদের বাড়ির মেয়ে বানের জলে ভেসে যাবে, তাকে আর কেউ বিয়ে করবে না। এখন আদ্রর সাথে রোদ মায়ের বিয়ে দেখে ওর হজম হচ্ছে না, মিষ্টি ওর গলা দিয়ে নামবে না। ইভান ভাইয়ের কথা বিপরীতে কিছু বললেন না, খালি মলিন হাসলেন। এক পা করে এগিয়ে গেলেন আমার দিকে, পাশে দাঁড়িয়ে মাথা হাত রাখলেন, আলতো হাতে মাথা হাত বুলিয়ে দিলেন। চোখ তুলে তার দিকে তাকালাম। ইভান ভাই কোনো রকম হেসে বলেন, দোয়া করি অনেক সুখী হ। আর কোনো কথা না বাড়িয়ে বড় বড় কদম ফেলে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। মনে হলো তিনি যেতে যেতে চোখ মুছলেন। কিন্তু কেন? ইভান ভাই কি তবে কান্না করছেন? কারণ কি? ইভান ডাকে সেই দিন থেকে চোখ ফিরিয়ে নিলাম।
মিনিট 2 বা না যেতে ভাঙচুরের শব্দ ভেসে এলো। মনে হচ্ছে কেউ জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। সবাই ছুটল সেদিকে। আমি বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। আদ্র ভাই এসে সাথে সাথে ধরে নিলেন, আগলে নিলেন নিজের সাথে। কি হলো, উঠছিস কেন? ওদিকে কি হচ্ছে? আমি যাব, ওখানে মিষ্টি বিলাচ্ছে না যে তোকে যেতে হবে। তুই বস, আমি যেয়ে দেখি। আমিও যাব। রোদ জেদ করে না। এই অসুস্থ শরীর, তোর ওদিকে যাওয়া দরকার নেই। আমি যাব মানে যাব। তুমি নিয়ে যাবে কিনা বলো। তোকে কিছু বলা বেকার, চল নিয়ে যাচ্ছি। আমার সাথে তর্কে না পেরে অজ্ঞতা আদ্র ভাই আমাকে ধরে নিয়ে চলল। ইভান ভাইয়ের রুমের ভিতর থেকে ভাঙচুরের শব্দ ভেসে আসছে। দরজার ভিতর থেকে আটকানো বড় আম্মু দরজা ধাক্কাচ্ছে আর বলছে, ইভান দরজাটা খোল, পাগলামো করে না। কিন্তু কোনো সারা শব্দ নেই। একটার পর একটা জিনিস ভেঙে যাচ্ছে। সবাই দরজা খুলতে বলছে কিন্তু দরজা খুলছে না। বড় আব্বু রাশভারী কণ্ঠে বললেন, ইভান দরজা খোলো। কি শুরু করেছো তুমি? 2 দিন পর পর তামাশা শুরু করছো। তোমার জন্য বাড়ির মানুষগুলো সাফার করবে কেন? দরজা খোলো, খোলো বলছি। খানিকক্ষণ বাদে ঠাস করে দরজা খুলে গেল। আমরা সবাই একটু সরে দাঁড়ালাম। পুরো রুমে অবস্থা খারাপ। টি টেবিলে ফুলদানি, আয়নার জিনিসপত্র, ইভান ভাইয়ের টেবিলের ওপরে থাকা বইপত্র সব ভেঙে চুরে ফ্লোরে এলোমেলো হয়ে বিছিয়ে আছে। মনে হচ্ছে ঘরের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। কেউ আগানোর সাহস পাচ্ছে না। ইভান ভাইয়ের বউ এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কি সমস্যা? ঘরে এই হাল করছো কেন? তোমার কি সমস্যা আজকে? আমায় খুলে বলো। তোমার যখন যা মনে চাইবে তখন তাই করবে। বাড়িটা কি তোমার কাছে রঙ্গমঞ্চ মনে হয়? যখন যেটা সেটাই করে বসবে। তুমি ইদানিং বড্ড বাড়াবাড়ি করছো ইভান। এই একটা বিহিত হওয়া প্রয়োজন। কি চাও তুমি বলো? ইরা মেয়েটা ভীতু কণ্ঠে বলে উঠল, আঙ্কেল আপনি ওকে কিছু বলুন, ও আমার কোনো কথাই শুনছে না। ইহান এই সামান্য কথা আগুনে ঘি ঢালার কাজ করলো। ইহান ভাই সেকেন্ডে মাথা ইরার কাছে গিয়ে ওর গলা চেপে ধরল, চিবিয়ে চিবিয়ে বলল, তুই একদম কিছু বলবি না। তোর জন্য আমার সাজানো গোছানো জীবনটা এলোমেলো হয়ে গেছে। তোর জন্য এত কিছু ঘটেছে। তোকে আমি নিজের হাতে শেষ করব, দেখে নিস। তোর মরণ আমার হাতে লেখা আছে। ইরার দম বন্ধ হয়ে আসছে। মেয়েটা অবস্থা খারাপ। বড় আব্বু হয়ে ইভান ভাইকে ওর থেকে ছাড়িয়ে নিলেই ঠাস করে চর বসিয়ে দেয় ইভান ভাইয়ের গালে। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, নিজের বউয়ের সাথে কীভাবে আচরণ করতে হয় জানিস না। দিন দিন অমানুষ হয়ে যাচ্ছিস তুই। আমরা তো তোর ঘাড়ে ওকে চাপিয়ে দিইনি, তুই নিজের ইচ্ছেতে বিয়ে করে নিয়ে এসেছিস। তাহলে এমন আচরণ করছিস কেন? ইভান ভাই কোনো উত্তর দিল না। সোজা রুমে বেরিয়ে গেল। ব্যালকনি চলে গেলে ধুম করে ব্যালকনির দরজা আটকে দিলে। আঘাত করতে শুরু করলে দেওয়ালে। বোঝা যাচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা আছে। ছোটবেলা থেকে ইভান ভাই রাগ প্রচুর বেশি। যখন তার রাগ উঠত তিনি দেওয়ালে আঘাত করতেন। এতপর মিনিট 5 বাদে সব শান্ত। একে একে সবাই ইভান ভাইয়ের রুম থেকে বেরিয়ে এলেন। তাকে তার মতো ছেড়ে দিলেন। ড্রয়িং রুমে সবাই চিন্তিত মুখে বসে আছে। সবার চিন্তায় একটা কারণ, সেটা হলো ইভান ভাই। বিগত কয়েকদিনে তার করা আচরণ সব কেমন অদ্ভুত, উদ্ভট। এর আগে কখনো তাকে এরূপ আচরণ করতে আমরা কেউ দেখিনি। ইভান ভাই রাগে হলেও এতটা হিংস্র না। আজ তার যে রূপ প্রকাশ পেয়েছে, সে এক অন্য মানুষ। সবাই তাকে নিয়ে চিন্তিত। সবার মাঝে আদ্র ভাই বলে উঠল, বড় মামু, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবা? আমি রোদকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। এই পরিবেশে আমি ওকে রাখতে চাই না। এমন ওর শরীর অবস্থা বেশি ভালো না। তারপর ইভান এমন আচরণ ওর উপর ইফেক্ট করবে, ও আরও অসুস্থ হয়ে যাবে। ও আপাতত আমাদের বাড়িতে থাকুক। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি নিজে এসে ওকে দিয়ে যাব ভেবে দেখছি। আদ্র ভাই শক্ত কণ্ঠে বলো, ওখানে ভাবাভাবির কিছু নেই। আমি ওকে এই পরিস্থিতিতে রেখে কখনোই যাব না। আদ্র ভাইয়ের সাথে তাল মিলে ফুপিও বলল, হ্যাঁ ভাইজান, সেটা ভালো হবে। জায়গা পরিবর্তন হলে রোদেরও ভালো লাগবে। কয়েকদিন থেকে সুস্থ হলে চলে আসবে। আব্বু বড় আব্বু এই নিয়ে কথা বলছে। কথা বলার শেষে জানলো রোদ তো অসুস্থ, ও যাবে কিভাবে? সেটা আমি দেখে নেব, আপনারা জাস্ট অনুমতি দিন। আব্বু বলল, ঠিক আছে, তাহলে তোমরা রোদকে নিয়ে যাও।
বিছানায় বসে ভাবছি ইভান ভাইয়ের অদ্ভুত আচরণের কারণ কি হতে পারে, কিন্তু কিছু বুঝতে পারছি না। এরই মাঝে ইভা, ঈশিতা আপু আর রোশনি এলো রুমে। তিনজনে পুরো ফুরফুরে মেজাজে আছে। তাদের এত খুশির কারণ কি? একটু আগেই তো সবাই চেহারা 12টা বেজেছিল, এখন কি এমন হলো যে চেহারা খুশি জলজল করছে? ঈশিতা আপু বলল, রোদ তোর ড্রেস প্যাকিং করতে হবে। আমি ড্রেস বের করছি, তুই বল কোনটা নিবি? ঈশিতা আপু আলমারি খুলে একটা একটা করে ড্রেস বের করে বিছানা রাখছে। প্যাকিং করতে হবে কেন? আমার কি কোথাও যাচ্ছি? আমরা না, শুধু তুই যাচ্ছিস। কোথায়? শ্বশুরবাড়ি? কী সব আজব কথা বলছো? আমি শ্বশুরবাড়ি যাব কেন? বড় আব্বু তো বলেছে আমার অনার্স শেষ না হওয়া পর্যন্ত তুলে দিবে না। তাহলে তোমার বড়মশাই বলেছে তোমাকে রেখে সে যাবে না। কি আদ্র ভাই এগুলো বলেছে? পাশ থেকে রোশনি বলল, হ্যাঁ বড় আব্বু বলেছিল ভেবে বলতে, কিন্তু আদ্র ভাই তো মুখের ওপর বলেছে আমি রোদকে না নিয়ে যাব না, আমার বউ আমি নিয়ে যাব। বিয়ে করেছি তো বউ রেখে যাওয়ার জন্য? ভাবা যায় আদ্র ভাই এগুলো বলেছে? তোমার জন্য আমাদের আদ্র ভাই সবার সামনে বেহায়া হয়ে যাচ্ছে, আর তুমি বসে বসে আরাম করছো। সত্যি আদ্র ভাই এসব বলেছে? রোশনি মুখটা গম্ভীর করে বলল, তোমার কি আমাদের কথা মিথ্যা মনে হচ্ছে? আমি তোমাকে মিথ্যা কথা বলছি? তুমি আমায় অবিশ্বাস করছো আপু? আমার মাথায় হাত। শেষ পর্যন্ত আদ্র ভাই সবার সামনে এভাবে বলেছেন, এখন আমি সবার সামনে যাব কিভাবে? না, উনি আমার মান সম্মান একটু রাখবেন না, সব ভুল ডুবিয়ে দিলেন। আমার কাঁদো কাঁদো মুখ দেখে তিনজনই একসাথে ফিক করে হেসে দিল। এবার হাসতে হাসতে বলল, আরে রোশনি বাড়িয়ে বাড়িয়ে বলছিল, আদ্র ভাই এতটা বলেনি, তুই কাঁদিস না। আদ্র ভাই বলেছে তোকে কিছুদিনের জন্য নিয়ে যাবে, তুই সুস্থ হয়ে দিয়ে যাবে। হাঁপ ছেড়ে বাঁচলাম, বজ্জাত রোশনির বাচ্চা। আর একটু হলে লজ্জা আমি ডুবে মরতাম। ঈশি আপু বলল, কি নিবি বল, আমি গুছিয়ে দিচ্ছি। আম্মুকে এসে গুছিয়ে দিয়ে যেতে বলো। মেজো আম্মু কাজ করছে, তুই বল, আমি গুছিয়ে দিচ্ছি। আমি বলে দিলাম, আর ঈশিতা আপু গুছিয়ে দিল। বসে বসে তিনজনের কথা বলছি, সেই সময় রুমে ঢুকলো আদ্র ভাই। দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, সব রেডি? ঈশিতা আপু বলল, হ্যাঁ। আদ্র ভাই কোনো কথা বলল না, এগিয়ে এসে ফট করে কোলে তুলে নিল। হুট করেই এমন হাওয়া নিজের ভারসাম্য বজায় রাখতে আদ্র ভাইয়ের গলা জড়িয়ে ধরল। কি হলো? আচমকা কোলে তুললেন কেন? কোলে না তুললে যাবি কিভাবে? কেন? হেঁটে হেঁটে তোর পায়ে যে ব্যথা সেটা কি ভুলে বসেছিস? ব্যথা হলে সমস্যা নেই, তুমি আমায় ধরে নিয়ে চলো, তাও কোল থেকে নামাও। রোশনি হাত তালি দিয়ে বলে উঠল, তোমাদের দুজনের একসাথে হেব্বি লাগছে, মনে হচ্ছে কোনো মুভির সিন দেখছি। নায়ক এক ঝটকা এসে নায়িকাকে কোলে তুলে নিয়েছে। রোশনি কথা লজ্জা পেয়ে গেলাম। ইভান ভাইয়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম তিনি এই দিকে তাকিয়েছিলেন। তার থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। আদ্র ভাই গটগট করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আমি তার ঘাড়ের কাছে শার্ট মুড়িয়ে দিয়ে নিলাম। ধীর কণ্ঠে বললাম, প্লিজ আমায় নামিয়ে দাও, আমি হেঁটে যাব। আদ্র ভাই দাঁড়িয়ে পড়লেন। ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে, সমস্যা কি? সবার সামনে এভাবে যেতে আমার লজ্জা লাগে। ওনার নির্লিপ্ত কণ্ঠ, লজ্জা পাওয়ার কি আছে? আমি আমার বিয়ে করা বউকে কোলে তুলছি, কোনো পর নারীকে না। তোমরা না লাগলেও আমার লাগবে। তোর লাগলে তুই চোখ বুজে থাক। কি আর বলা, উনি তো শোনার মানুষ না, তাই অগত্যা মুখ গুজে রইলাম। আদ্র ভাইয়ের বুকে এমন ভাব করলো আমি ঘুমিয়ে আছি। এতে অন্তত লজ্জা পাওয়া থেকে নিস্তার পাওয়া যাবে। আদ্র ভাই নিচে নামলে ফুপি জিজ্ঞেস করে উঠল, কিরে আদ্র, ঘুমন্ত মেয়েটাকে নিয়ে এসেছিস? আদ্র ভাই অবাক হলো, আমার দিকে তাকিয়ে দেখলো আমি চোখ বুজে আছি, চোখের পাপড়ি কাঁপছে। ওনার বুঝতে দেরি হলো না, আমি ভান ধরছি। আদ্র ভাই বলল, আমি যখন নিয়ে আসছি তখন জেগেই ছিল, আস্তে আস্তে হয়তো ঘুমিয়ে পড়েছে। এখন বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। কথাগুলো বলে সোজা হাঁটা দিলেন সদর দরজার দিকে।